তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি। বিএনপিতে আনন্দের জোয়ার, রাজধানীর 300 ফিটে মঞ্চ তৈরির ব্যস্ততা, 50 লাখ মানুষ সমাগমের আশা। তার শুধু একটু চেহারাটা দেখার জন্য আমি আছি। নেতা কর্মীরা তো অনেক বেশি উৎসাহিত, উনি দেশে প্রত্যাবর্তন করবেন। বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে, 1.5 কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে। আইনি লড়াইয়ে জিতে মামলামুক্ত হয়েই ফিরছেন তারেক রহমান, নেননি নির্বাহী আদেশের সুযোগ। সরকারও তাকে অফার দিয়েছিল যে মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে, কিন্তু তিনি আইনি প্রক্রিয়া প্রত্যেকটা মামলা থেকে তিনি বেকসুর খালাস হয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি, ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করবে না জামায়াত। দুই দলের আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতার অভিযোগ এনসিপি। ভালো ভোট করে খারাপ নির্বাচনের অপবাদ ঘোচাতে চান সিইসি। দায়িত্ব পালনে প্রশাসনকে কঠোর থাকার নির্দেশ। পদক্ষেপ নিতে কমিশনের সমর্থন চাইলেন আইনজীবী। ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে আবারও তলব, দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব নয়াদিল্লি। দীপুচন্দ্র দাসের পরিবারের দায়িত্ব নিল সরকার, সহমর্মিতা জানাতে ময়মনসিংহে শিক্ষা উপদেষ্টা। মবের ঘটনায় রাষ্ট্রের অবহেলা দেখছেন মানবাধিকার কর্মীরা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানীর 300 ফিটে চলছে সংবর্ধনা মঞ্চ তৈরির ব্যস্ততা। 25 ডিসেম্বর সারা দেশ থেকে 50 লাখ মানুষ সমাগম ঘটবে বলে আশাবাদী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে এসে তিনি একথা বলেন। তারেক রহমানের প্রত্যাবর্তন সামনে রেখে বিএনপিতে এখন আনন্দের জোয়ার। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। অভ্যর্থনা মঞ্চ দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর 300 ফিটে ভিড় করছেন নেতাকর্মীরা। কিরকম যে ভালো লাগতেছে এটা তো ভাষায় প্রকাশ করতে পারা যাবে না। 18টা বছর ধৈর্য ধরে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। আমি তার শুধু একটু চেহারাটা দেখার জন্য আমি আছি রাজশাহী থেকে এখানে। নেতা কর্মীরা তো অনেক বেশি উৎসাহিত, উনি দেশে প্রত্যাবর্তন করবেন, আর এটা একটা ঐতিহাসিক ঘটনা আমাদের জন্য। মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি টহল দিতে দেখা গেছে সেনা সদস্যদের। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কিছুক্ষণ পরপরই পরিদর্শনে আসছে তাদের বিভিন্ন টিম। মঙ্গলবার দুপুরে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের, দল থেকেও নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। 25 ডিসেম্বর 1.5 কোটি মানুষ সমাগমের প্রত্যাশা তার। 1.5 কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক। উনি 17 বছর পর আসছেন, তার যে নিরাপত্তা সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন। এদিকে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগত মিছিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মিছিলটি টিএসসি থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর 300 ফিট এলাকায় আছেন সহকর্মী শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়াসি, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর 300 ফিট এলাকায় এবং একটু সামনেই কিন্তু তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে মঞ্চ। রাত ঘড়ির কাঁটায় রাত এখন 11টা বাজে। 300 ফিটের রাস্তায় মানে পুরো সড়ক জুড়েই কিন্তু আমরা এই যানজট দেখতে পাচ্ছি এবং এর একটাই কারণ যে সামনে মঞ্চ প্রস্তুত হচ্ছে এবং সেই মঞ্চ প্রস্তুতের সেখানেই কিন্তু চেকপয়েন্টের কারণেই কিন্তু এই জ্যামটি, এই দীর্ঘ সড়ক জুড়ে যে আমরা যানজট যেটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু
তার নেতাকর্মীদের মাঝে এবং সামগ্রিকভাবে দেশবাসীর মাঝে একটা আনন্দ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই 64 জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা এই 300 ফিট এলাকায় আসতে শুরু করেন এবং তাদের পদচারণায় কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে মঞ্চের আশেপাশে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, তারা মঞ্চ তৈরিতে আসলে সহযোগিতা করছেন। 64 জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসেছেন। আজকে বিএনপির নেতাকর্মীরা যারা বলছিলেন যে তার এই প্রত্যাবর্তনকে ঘিরে অর্ধকোটি মানুষের সমাগম হতে পারে এখানে। তো এই ছিল আমার কাছে রাজধানীর 300 ফিট এলাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রস্তুতির সর্বশেষ খবর। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজধানী 300 ফিট থেকে সহকর্মী শাবাব ওয়াসি। আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি ও জামায়াত বলছে ফ্যাসিবাদের সঙ্গে আপোষের প্রশ্নই ওঠে না। বিকেলে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়ালগে নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন তারা। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে স্টার ইলেকশন ডায়ালগে মুখোমুখি বিএনপি, জামায়াত, এনসিপি ও বাম জোটের নেতারা। অনুষ্ঠানের শুরুতে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে দেশ এগিয়ে নিতে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন নেতারা। মৌলিক অধিকার নিশ্চিত করে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন তারা। গণঅভ্যুত্থান পরেও আমরা একটা কমিটমেন্টের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু বাংলাদেশের আমরা জানি রাজনীতির ইতিহাস হচ্ছে প্রতিশ্রুতি ভাঙার ইতিহাস। মানুষের স্পন্টেনিয়াস শক্তিকে যে গুরুত্ব দিতে হবে সেই শিক্ষাটা আমাদের এই গণঅভ্যুত্থান থেকে নাও। জুলাই সনদ হলো, এটা আমরা বাস্তবায়নের জন্য আমাদের দলের পক্ষ থেকে হার্ড অ্যান্ড সোল আমরা চেষ্টা করব এবং এই জন্য প্রয়োজনে সেকেন্ড লড়াই আমরা যাব। গণতন্ত্র হচ্ছে একটা কালচার, আমার মন মানসিকতা সবকিছু থেকে গণতান্ত্রিক করতে হবে। আমি আপনার আমি আপনার মত তৈরি করে আপনাকে মেনে দিলাম, ডেইলি স্টার পুড়িয়ে দিলাম অথবা হাদিকে হত্যা করলাম, এটা আপনার গণতন্ত্র। বিএনপি, জামায়াত আওয়ামী লীগের ভোট টানতে প্রতিযোগিতা করছে বলে অভিযোগ করে এনসিপি, যা নাকচ করেন দল দুটির নেতারা। আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কিন্তু রীতিমতো বিএনপি এবং জামাত কম্পিটিশন করছে। এখন এই যে ভোটটা নিবে তার তো কিছু সিম্পটম দেখাতে হবে, তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দিব। এত রক্ত এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা, এটা কোন ধরনের মানসিকতা? প্রশ্নই ওঠে না। ফ্যাসিস্টদের কে বিরুদ্ধে লড়াই করেছি সবচেয়ে আমরা বেশি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কোনো ফ্যাসিস্টকে নিয়ে কাজ করব অতটা ব্যাংক্রাফসি এখন আমাদের আসে। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ যাচাই বাছাই করে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয় দলগুলো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চান সিইসি। আইন অমান্যকারী যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন। আর পদক্ষেপ নিতে কমিশনের সমর্থন চেয়েছেন আইজিপি। ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট নির্বিঘ্ন করতে মঙ্গলবার জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের সঙ্গে এতে অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব, আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূচনা বক্তব্যে সিএসি জানান, যে দায়িত্ব কাঁধে এসে পড়েছে তার কোনো রকম বিচ্যুতি ঘটানোর সুযোগ নেই। বলেন, একটি ভালো নির্বাচনের মাধ্যমে অপবাদ ঘোচাতে চায় ইসি। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দেন তিনি। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। আইনের শাসনটা নিশ্চিত করবেন, এটাই হচ্ছে আমার, দ্যাট ইজ দ্য বটম লাইন। সভায় জনপ্রশাসন সচিব নির্বাচন কমিশনের পূর্ণ সমর্থন চান। আইজিপি বলেন, পুলিশ নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত আছে। উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমরা দেখাই দিতে পারি যে আমরা একটা অসম্ভব সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারব। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনাররা জানান, নির্বাচন ইস্যুতে রক্তপাত চায় না ইসি। কোনো ধরনের পেশি শক্তি আমি দেখতে চাই না যে পুলিশের একজন সদস্যকে ইচ্ছা হচ্ছে আর কেউ অপমান করছে। সমন্বয়হীনতা যাতে না হয়, ভয়ের কোনো কারণ নেই। অনুষ্ঠানের শেষের দিকে নির্বাচনী মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার তাগিদ দেন সিইসি। কমিউনাল হারমোনি মাস্ট বি মেইনটেইনড
এটা আমি রিকোয়েস্ট ইউ অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের যারা আছেন। সভায় সরকারের 2 উপদেষ্টা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভারতে বাংলাদেশের কূটনীতিক স্থাপনা ঘিরে হামলা, ভাঙচুর এবং বিক্ষোভের ঘটনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব করে নয়াদিল্লি। টানা কয়েকদিন ধরে ভারতের একাধিক শহরে বাংলাদেশের কূটনীতিক স্থাপনায় হামলা এবং বিক্ষোভ চলছে। মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। কলকাতায় শতাধিক বিক্ষোভকারীর পদযাত্রা বেগবান এলাকায় আটকে দেয় পুলিশ। মুম্বাইয়েও সহকারী হাইকমিশনকে উদ্দেশ্য করে বিক্ষোভ হয়েছে। এদিকে শিলিগুড়িতে ভিসা সেন্টার ঘিরে বিক্ষোভ এবং প্রতিবাদ চলমান রয়েছে। গত সোমবার ভারতের দিল্লি এবং শিলিগুড়িতে ভিসা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 20 ডিসেম্বরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের পরিসীমার বাইরে এবং বাসভবনের সামনে ঘটে যাওয়া ঘটনা এবং 22 ডিসেম্বর শিলিগুড়ির ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ভারতের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে। ভিসা আপাতত এটা বন্ধ আছে, অতি সত্বর খুলে গেলে যথাযথভাবে আপনাদেরকে এটা অবহিত করা হবে। জনকূটনীতি বিভাগের মহাপরিচালক জানান, সহিংসতার পূর্ণাঙ্গ তদন্ত এবং পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রণয় ভার্মা। ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা করে এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে। গত 10 দিনে দ্বিতীয়বার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দীপুচন্দ্র দাসের পরিবারের দায়িত্ব সরকার নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি.আর. আবরার। বিকেলে দীপুর পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে ময়মনসিংহের তারাকান্দায় গিয়ে তিনি একথা জানান। ময়মনসিংহের ভালুকায় গণপিটুনিতে ও আগুনে পুড়িয়ে হত্যার শিকার পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসের পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে মঙ্গলবার বিকেলে তার গ্রামের বাড়ি তারাকান্দায় যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি.আর. আবরার। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক খোঁজ খবর নেন তিনি। বলেন, দীপুচন্দ্র দাসের পরিবারের পাশে আছে সরকার, তাদের দেখভালের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এগুলো সফল হতে দেওয়া যাবে না। দীপুচন্দ্রের দাসের পরিবারের পাশে সরকার রয়েছে। এই গভীর শোকের সময় আমরা তাদের আর্থিক ও কল্যাণমূলক সহায়তা প্রদান করব। একই দিন আলোকচিত্রী শহীদুল আলমের নেতৃত্বে মানবাধিকার কর্মীদের 17 সদস্যের একটি দল দীপুচন্দ্রের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ নেন। সরকারের প্রতি আমাদের দাবি, সমাজের প্রতি আমাদের দাবি, ন্যায় বিচার শুধু হোক তা চাই না, আরেকবার যাতে বাংলাদেশে এরকম একটা জিনিস যাতে না হয় এবং সত্যিকার অর্থে বৈষম্যহীন বাংলাদেশের দিকে যাতে আমরা যেতে পারি। দীপু হত্যাকাণ্ডে ন্যায় বিচারের জন্য সব ধরনের আইনগত সহায়তার আশ্বাসও দেন অধিকার কর্মীরা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেশে চালের বাজার নিয়ন্ত্রণে ভারত ও পাকিস্তান থেকে 1 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা। ভারত থেকে 50 টন ও পাকিস্তান থেকে 50 টন চাল আমদানি করবে সরকার, যাতে মোট ব্যয় হবে প্রায় 495 কোটি টাকা। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, দেশের চালের বাজার স্থিতিশীল রাখতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বলেন, স্বাভাবিক রয়েছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক। আমরা দুই দেশের মধ্যে যদি কোনো তিক্ততা না হয়, অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে, যে ট্রেডের ব্যাপারে না ইকোনমিকের সাথে বললাম, সেই জন্য তো ভারত একটা বড় নেইবার। সেই জন্য ভুটানের সাথে কথা হলো, নেপালের সাথে আমার ভালো সম্পর্ক, আর পাকিস্তানে তো আস্তে আস্তে সম্পর্কটা ইমার্জ করছে। মালয়েশিয়া থেকে 132 টাকা 69 পয়সা দরে 1 কোটি 25 লাখ লিটার ও 121 টাকা 32 পয়সা দরে যুক্তরাষ্ট্র থেকে 2 কোটি লিটার সয়াবিন তেল আমদানি সহ 24টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। 24টা এজেন্ডা ছিল, বেশিরভাগ প্রকল্প কিন্তু 72% ইমপ্লিমেন্টেড, 82% ইমপ্লিমেন্টেড।
এগুলো বেশি নতুন প্রজেক্ট, 1-2টা নিয়েছি, কতগুলো নতুন প্রজেক্ট খুবই ছোট। মসুর ডাল আসবে, আর একটা রাইস ব্রান অয়েল, ওইটা আসবে 27,000 টনের মতো। অনুমোদিত প্রকল্পের মধ্যে 672 কোটি 64 লাখ টাকা ব্যয়ে 4টি প্রকল্প বাস্তবায়ন করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের শিক্ষার্থীরা যথাসময়ে বিনামূল্যে বই পাবেন বলে নিশ্চিত করেন অর্থ উপদেষ্টা। এখন তো মডার্ন যে প্রেস আছে, ইউ নো ইট, যে একটা কালার একবার যে এসে করে, আর অফসেটে তো আগেকার মতো তো সে চেঞ্জ করতে হয় না, এখন খুব কুইক হয়ে যায়। সভায় অনুমোদন হওয়া 24টি প্রকল্পের ব্যয় ধরা হয় 4,388 কোটি টাকা। এর মধ্যেও কিন্তু আমরা তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ছায়ানটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গানে গানে প্রতিবাদ জানালেন কয়েকশো মানুষ। শিল্পমনা মানুষ নিজের তাগিদে একত্রিত হন প্রতিবাদের মঞ্চে। এমন ঘটনার ক্ষোভ জানান দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, ছায়ানটের শিক্ষার্থী, অভিভাবকরা। ছায়ানট শুধু সঙ্গীত চর্চার কেন্দ্র নয়, দেশের শিল্প সংস্কৃতি, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম চালিকা শক্তি। দীর্ঘ অর্ধশতকের যাত্রায় শিল্পের আলো ছড়িয়ে ছায়ানট গড়ে তুলেছে শৈল্পিক ও মননশীল বাংলাদেশ। সম্প্রতি শিল্প সংস্কৃতি মনা মানুষের প্রাণের এই সংগঠনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর উত্তাল হয়ে ওঠে গণমানুষের ক্ষোভ। তারই দৃশ্যমান রূপ দেখা গেল মঙ্গলবার বিকেলে ছায়ানট প্রাঙ্গণে। নিরাপত্তাহীনতার অবসান ঘটুক, বাঙালি সংস্কৃতির যাত্রা পথ নির্বিঘ্ন হোক। অভিভাবক, শিক্ষক থেকে শুরু করে নানা বয়সী শিক্ষার্থীদের কণ্ঠে উঠে আসে ক্ষোভ। তাদের সঙ্গে এসে একাত্মতা প্রকাশ করেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী খুরশিদ আলম। স্বাধীনতার পরে এই প্রথম দেখলাম এত বড় একটা হামলা, সাংঘাতিক একটা আঘাত। এই আঘাতকে প্রতিহত করতে হবে। সংস্কৃতির উপর আঘাত যতবার আসবে, শিল্পই ততবার আলো হয়ে ফিরে আসবে মানুষের কণ্ঠে, গানে, নৃত্যে, সৃষ্টির শক্তিতে। মাসিদ রণ, সময় সংবাদ, ঢাকা। লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনের সিটি এলাকায় বিক্ষোভ চলাকালে গ্রেটাকে গ্রেফতার করা হয়। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সমর্থনে প্ল্যাকার্ড বহনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। সন্ত্রাসবাদ আইনের আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।